Hello everyone, this side Ashish Maiti, and today this video is for the MACAUT first year BTech student uh, who are appearing for the first year upcoming semester examination. Today I am going to discuss the derivation, not actually the derivation, mostly the important things, important topics for your for your upcoming semester from module 1, 2, and 3. Next day, I will try to um, mention some important topics from the last two modules, that is the statistical mechanics and the quantum mechanics. So, আমাদের কমিউনিকেশনটা মেনলি বাংলাতেই করবো অ্যান্ড মাঝে মধ্যে ইংলিশে তো বলবোই অ্যান্ড ট্রাই করবো হিন্দিতেও মাঝে মধ্যে বলার। তো স্টার্ট করি। গুড ইভিনিং এভরিওয়ান। তো আমাদের মেইনলি স্ট্র্যাটেজি নিতে হবে যে কোনগুলো অলরেডি আর 10 ডেজ বাকি, অলমোস্ট 10 ডেজ বাকি এক্সামে, কোন জিনিসগুলো আমরা বেশি করে সলভ করবো। সবই করতে হবে টু স্কোর এ গুড মার্ক, বাট যেগুলো মেইনলি ফোকাস করবো সেগুলোই আজকে বলবো মডিউল 1 টু 3 থেকে। জাস্ট কিছু কিছু ইম্পর্টেন্ট জিনিসও আমি সেগুলো বলে দেবো। তো শুরু করি আজকে। ফার্স্ট আমরা মেকানিক্স বলবো, মেকানিক্স, তারপর অপটিক্স থেকে কিছু ইম্পর্টেন্ট টপিকস, তারপর যে থার্ড পার্ট আছে ইলেকট্রোম্যাগনেটিজম থেকে, ওখান থেকে ইম্পর্টেন্ট টপিকগুলো একদম মেনশন করবো। তো সবাই অলরেডি প্রিপারেশন মোটামুটি সবারই মোটামুটি। তো দেখি তোমরা কতটা কি করেছো। আজকে যদি ম্যাচ করতে পারি, আমার সঙ্গে যদি ম্যাচ হয় তাহলে বেটার। আর এই পোর্শন করলে তোমাদের পাস মার্কস তো ডেফিনেটলি আসবে অ্যান্ড ইউ উইল স্কোর এ হ্যান্ডসাম মার্কস। সো শুরু করি। যেগুলো মাস্ট ডু, মানে আমাদের যে টপিকগুলো মাস্ট করতেই হবে, টপিকগুলো আজকে বলবো। ফার্স্টে আমরা মেকানিক্সে ঢুকছি। যে যেমন ধরো ফ্রিকশন আর কনস্ট্যান্ট যে পার্টটা আছে, ওখান থেকে ফ্রিকশন থেকে সেইভাবে কোশ্চেন কিন্তু আসে না। তো আমরা ফ্রিকশন টপিকটা ডিটেলে পড়ার দরকার নেই। কনস্ট্যান্ট যেটা আছে, কনস্ট্যান্ট থেকে মেইনলি যে জিনিসটা আসে সেটা হচ্ছে কনস্ট্যান্ট কয় টাইপের কনস্ট্যান্ট এটা জিজ্ঞেস করে এন্ড উইথ এক্সাম্পল। এই যে কনস্ট্যান্ট যে টপিকটা আছে, কনস্ট্যান্ট, এখান থেকে যে চারটে কনস্ট্যান্ট হয় জানো। একটা হচ্ছে রিওনমিক, একটা হচ্ছে স্ক্লারোনমিক, হলোনমিক এন্ড নন হলোনমিক। রিওনমিক এন্ড স্ক্লারোনমিক মানে যেগুলো টাইম ডিপেন্ডেন্ট হবে আর টাইম ইন্ডিপেন্ডেন্ট হবে, আর হলোনমিক ভেলোসিটি ইন্ডিপেন্ডেন্ট এন্ড বলতে পারো ইকুয়েশনাল ফর্মে এটাকে রিপ্রেজেন্ট করা যায় হলোনমিকে। আর নন হলোনমিকে উল্টো, মানে ভেলোসিটির উপর ডিপেন্ডেন্ট হবে এন্ড ইকুয়েশনাল ফর্মে ডেসক্রাইব করা যাবে। এক্সাম্পলও দুটো কমন করে একটা জিনিস মনে রাখতে হয়। একটা এক্সাম্পল যদি মনে রাখো তাহলে দুটো দুটো এক্সাম্পল যদি মনে রাখো তাহলে এই চারটেকে কভার করা যায় কনস্ট্যান্টলি। এন্ড এখান থেকেই আসে, আর কিন্তু ফ্রিকশন এন্ড কনস্ট্যান্ট থেকে সেইভাবে আসে। লস অফ ফ্রিকশনটা তোমাদের জানতে হবে, যে স্ট্যাটিক ফ্রিকশন, কাইনেটিক ফ্রিকশন, এইগুলো, এই ব্যাপারগুলো। আহ, আর যেটা লেখাই আছে দেখো, ক্লাসিফিকেশন অফ কনস্ট্যান্ট উইথ এক্সাম্পলস মাস্ট করে যাবে। আচ্ছা, এইটুকু করলেই মোটামুটি ফ্রিকশন আর কনস্ট্যান্ট থেকে কভার তুমি করতে পারবে। আর ভেক্টরস, নেক্সট টপিক আছে ভেক্টর ক্যালকুলাস, যেটা অবশ্যই করে যাবে, মানে প্রত্যেক বছরই প্রায় এইখান থেকে কোশ্চেন আসে। এটা হচ্ছে গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স আর কার্ল থেকে। ঠিক আছে, গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল থেকে আমার কোশ্চেন মিস করলে হবে না। তার জন্য আমাকে পড়তে হতো যেটা ডেল্টা অপারেটর, এটাকে নেগলা অপারেটর বলে। এটা মানে তোমরা জানো হয়তো, আই ডেল ডেল এক্স প্লাস জে ডেল ডেল ওয়াই প্লাস কে ডেল ডেল জেড। হুম, তো এটা দিয়ে অপারেট করাতে হবে কার উপর? স্কেলার ফাংশনের উপর যখন অপারেট করাচ্ছি তাকে গ্রেডিয়েন্ট বলবো, আর যখন হচ্ছে ভেক্টর প্রোডাক্ট, ভেক্টর কোয়ান্টিটির উপর অপারেট করাবো তখন সেটা হবে ডাইভারজেন্স।
অপারেট কিভাবে করাবো? যদি ডট প্রোডাক্ট করি ভেক্টর কোয়ান্টিটির সঙ্গে কার এই ডোমেইনেবল অপারেটরে ডেল অপারেটরে যদি ডট প্রোডাক্ট করে, তখন যেটা পাবো ডাইভারজেন্স। আর এখান থেকে সলিনয়েডাল যে ভেক্টরের কনসেপ্টটা, মানে যখন ডাইভারজেন্স অফ এ ভেক্টর জিরো হবে তখন সেই ভেক্টরটাকে সলিনয়েডাল ভেক্টর বলা হবে। এটা খুব ইম্পর্টেন্ট, এর উপর বেস করে কিন্তু নিউমেরিক্যালও আসে। অ্যান্ড গ্রেডিয়েন্ট থেকে তো আসেই, ফাইন্ড দ্য গ্রেডিয়েন্ট অ্যাট এ পার্টিকুলার পয়েন্ট, একটা কোঅর্ডিনেট দিয়ে দিল, সেই কোঅর্ডিনেটের উপর বেস করে তোমাকে গ্রেডিয়েন্ট বার করতে হবে। নেক্সট যেটা কার্ল আছে, কার্ল মানে কি, এই যেটা ডেল্ট অপারেটর আছে, ক্রস প্রোডাক্ট করাতে হবে অন ইন অন এ ভেক্টর, এই ফর্মকে বলা হবে কার্ল অফ এ ভেক্টর। এখান থেকে যেটা আছে যে ইরোটেশনাল ভেক্টর কাকে বলে, ইরোটেশনাল ভেক্টর মিন্স যখন এই কার্ল যখন জিরো হবে তখন ইরোটেশনাল ভেক্টর অ্যাজ ওয়েল অ্যাজ কনজারভেটিভ বলা হবে। আর যখন কি বললাম, ডেল অপারেটর যদি কোনো ভেক্টর উপর করা হয়, যদি আমরা জিরো পাই, এটাকে কি বলা হবে, সলিনয়েডাল ভেক্টর। ভেক্টরটাকে কি বলা হবে, সলিনয়েডাল। আর এই ভেক্টরটাকে কার্ল যখন জিরো হবে সেটাকে কি বলা হবে, ইরোটেশনাল। ইরোটেশনাল এন্ড কনজারভেটিভ। ডিটেলসে এর উপর ক্লাস হয়, তো সেটা তো এখন দেখি কতটা সম্ভব হয়। আর যদি সম্ভব হয় অবশ্যই করাবো। নিউমেরিক্যালস মাস্ট পড়তে হবে। কনজারভেটিভ ভেক্টর ফিল্ড কাকে বলে এটা, তার এক্সাম্পল, কনজারভেটিভ ভেক্টর ফিল্ডের এক্সাম্পল, বা কনজারভেটিভ ফোর্সেরও সেই রিলেভেন্ট জিনিস। রিলেভেন্ট জিনিস কি, কনজারভেটিভ ফোর্স কাকে বলে, কনজারভেটিভ ফোর্সের এক্সাম্পল বলো, নন কনজারভেটিভ ভেক্টর কাকে বলে তার এক্সাম্পল, এগুলো টুকটাক আমাদের দেখে রাখতে হবে। আচ্ছা, আর কি এখান থেকে কি পড়বো, ইনার্শিয়াল এন্ড নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স। হ্যাঁ, ফ্রেম অফ রেফারেন্স যেটাকে মানে কখন ইনার্শিয়াল বলা হবে, ফ্রেম অফ রেফারেন্স তো সবাই জানো না, তো সেটার উপরে ডিটেলস যাবো না আজকে। আর ফ্রেম অফ রেফারেন্স থেকে ইনার্শিয়াল ফ্রেম আর নন ইনার্শিয়াল ফ্রেম কি, নিউটনিয়ান মেকানিক্স যেখানে ভ্যালিড হবে সেটা হচ্ছে ইনার্শিয়াল হবে, আর যদি ভ্যালিড না হয়, হ্যাঁ, তখন হচ্ছে নন ইনার্শিয়াল হবে। ইনার্শিয়াল ফ্রেম তখন কখন হবে, যখন দুটো ফ্রেম অফ রেফারেন্স হয় মানে ফিক্স থাকবে, বা হচ্ছে ইউনিফর্ম ভেলোসিটিতে দুটোই যাবে, আমি ইনার্শিয়াল বলবো। আর সেই কন্ডিশন মানে দুটো ফ্রেমের মধ্যে যদি রিলেটিভ অ্যাক্সিলারেশন না থাকে, রিলেটিভ রিলেটিভ ভেলোসিটি না থাকে, তখন সেটাকে বলা হবে ইনার্শিয়াল। আর যদি থাকে তো নন ইনার্শিয়াল বলা হবে। হ্যাঁ, এই হচ্ছে পড়তে হবে। আর মোমেন্ট অফ ইনার্শিয়া থেকে বেশি কিছু পড়ার দরকার নেই, এখান থেকে মোমেন্ট অফ ইনার্শিয়া কি কি ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, ফ্যাক্টর গুলো আমাদের জানতে হবে। আহ, আর এখান থেকে পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম আর প্যারালাল অ্যাক্সিস থিওরেম এর আমাদের জানতে হবে। কি পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেমের ডেরিভেশনের দরকার নেই, আর প্যারালাল অ্যাক্সিস থিওরেমের ডেরিভেশনের দরকার নেই, মানে শুধু এটা কি হয় আর এক্সপ্রেশনটা আমাদের জানলেই চলবে। সেটার অ্যাপ্লিকেশন করব যে ডিফারেন্ট বডি মোমেন্ট অফ ইনার্শিয়া বার করার জন্য উইথ রেসপেক্ট টু ডিফারেন্ট অ্যাক্সিস, কোন অ্যাক্সিস ডায়ামিটার দিয়ে যাচ্ছে, কোন অ্যাক্সিস সেন্টার দিয়ে যাচ্ছে পারপেন্ডিকুলারলি, তার উপর ডিপেন্ড করে এগুলোকে আমাকে অ্যাপ্লাই করতে হবে। এই হলো ব্যাপার। অসিলেশন, অসিলেশন থেকে খুব ইম্পর্টেন্ট টপিক অসিলেশন মেকানিক্স, এখান থেকে প্রচুর কোশ্চেন দেয়, প্রচুর কোশ্চেন দেয়। তো এই টপিকও আমাদের মিস করলে চলবে না। তো ক্যারেক্টারিস্টিক্স অফ এসএইচএম আমাদের জানতে হবে। আর ডিফারেনশিয়াল ইকুয়েশন এসএইচএম সিম্পল হারমোনিক মোশন যেটা হয়, সেখানে যেটা আসে ডিফারেনশিয়াল ইকুয়েশন, মানে জানো এটা আশা করি সবাই, ডি2 এক্স ডিটি2 প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়ালস টু জিরো, আর ওমেগা ইকুয়ালস টু রুট ওভার কে বাই এম। মানে রেস্টোরিং, মানে কিভাবে সিম্পল হারমোনিক মোশন হয়, রেস্টোরিং ফোর্স তার উপর বেস করে হয়। রেস্টোরিং মানে কোনো একটা অবজেক্টে মিন পজিশনে ফিরে আসার টেন্ডেন্সির জন্য এই ব্যাপারটা হয়, হারমোনিক মোশন হয়। এটা হলো। আর হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন, মানে এটা সলিউশন লাগবে, সিম্পল হারমোনিক মোশনের সলিউশন, মানে x ইকুয়ালস টু যে এক্সপ্রেশনটা হয় সেটা আমাদের জানতে হবে। এটা সলিউশন কিভাবে বার করবি সেটাও আমাদের জানতে হবে। একটা মানে ডেরিভেশন আছে, আসে 5 নম্বরের জন্য কিন্তু এখান থেকে কোশ্চেন দেয়।
x equals to যেটা হয় a sin omega t plus phi, where a is the amplitude, omega হচ্ছে angular frequency, and phi is the initial phase if any, যদি কোনো initial phase থাকে epoch বলে এটাকে phi কে। আর এই সাইন এর পরে যে পার্টটা আছে টোটাল ফেজ কে ডিফাইন করে, আর এ পার্টটা অ্যামপ্লিটিউড মানে মিন পজিশন থেকে ম্যাক্সিমাম কতটা যেতে পারে কোনো একটা অবজেক্ট তখন এসি চেঞ্জ করছে। তো এই হচ্ছে ব্যাপার, এখান থেকে এটা করলে হবে। আর ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ ড্যাম্পড হারমোনিক মোশন, আচ্ছা আরো একটা ব্যাপার এখান থেকে যে সিম্পল হারমোনিক মোশন থেকে বলছি যে কাইনেটিক এনার্জি এন্ড পোটেনশিয়াল এনার্জি, তাদের এক্সপ্রেশন এন্ড শুধু এক্সপ্রেশন করলে হবে না, গ্রাফটাও আমাদের একটু জানতে হবে। এন্ড এই x থেকে এই যে এটা ডিসপ্লেসমেন্ট যদি আমরা ধরে রাখি, এখান থেকে ভেলোসিটি কিভাবে আসে বা অ্যাক্সিলারেশন কিভাবে আসে সেটা আমাদের জানতে হবে। হ্যাঁ, ভেলোসিটি মানে সিম্পল ওয়ান টাইম ডিফারেন্সিয়েশন করবে উইথ রেসপেক্ট টু টাইম, ভেলোসিটি পাবে, অ্যাক্সিলারেশন ডবল ডেরিভেশন ডবল ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু টাইম করলে পাবো। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট টপিক। আর হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ ড্যাম্প বেসিকটা, এখান থেকে যেটা আমাদের করতে হবে সলিউশন, যে জেনারেল সলিউশন যেটা ট্রায়াল ইকুয়েশন ধরে আমরা বার করি, জেনারেল সলিউশন আমাদের ফাইন্ড আউট করতে হবে। আর এখান থেকে জানতে হবে ওটা। আর এখান থেকে তিনটে কন্ডিশন বেরিয়ে আসে, তাহলে ড্যাম্পিং একটা ফ্যাক্টর অ্যাড হয়। সিম্পল হারমোনিক মোশনে ড্যাম্পিং ছিল না, কি অসিলেশন ছিল, বাট ইন রিয়েল লাইফ তো সেটা পসিবল না। তার জন্য রিয়েল লাইফে যেসব হারমোনিক অসিলেশন হয় দে অল আর ড্যাম্পড হারমোনিক মোশন, মানে রেজিস্ট্যান্স তারা ফিল করে, সেটা এয়ার রেজিস্ট্যান্স হতে পারে, ফ্রিকশন হতে পারে। তো এখানে ড্যাম্পিং এর উপর ডিপেন্ড করছে, ড্যাম্পিং হাই না ড্যাম্পিং হেভি না ড্যাম্পিং লো, তার উপর ডিপেন্ড করে তিনটে কেস বেরিয়ে আসে, ওভার ড্যাম্প, ক্রিটিক্যালি ড্যাম্প এন্ড আন্ডার ড্যাম্প। ওভার ড্যাম্প কখন হবে, যখন মানে অসিলেশন পসিবল নেই, এত হেভি ড্যাম্পিং, এত হেভি রেজিস্ট্যান্স, তার জন্য ন্যাচারাল অসিলেশনই পসিবল না, তখন ওভার ড্যাম্প হয়। হ্যাঁ, মানে যে যখন ওমেগা ওভার ড্যাম্প কখন আসে, যখন ওমেগা লেস দেন ভি হবে, ভিটাকে জানো ড্যাম্পিং কনস্ট্যান্ট বলে। হ্যাঁ? আর ক্রিটিক্যালি ড্যাম্পিং যখন বি ইজ অ্যাপ্রোচিং ওমেগা, মানে পাশাপাশি ড্যাম্প, নিয়ারলি ইকুয়ালস। আর আন্ডার ড্যাম্প মোশন কখন হবে, মানে অ্যাকচুয়ালি এইটা হচ্ছে জেনারেল কেস আমরা দেখতে পাই। মানে তখন হবে যখন ওমেগা গ্রেটার দেন বি, ফ্রিকোয়েন্সি যদি ড্যাম্পিং এর থেকে বেশি হয় তখন কি হবে, অসিলেশন হতে হতে অ্যামপ্লিটিউড একটা পার্টিকুলার ইনিশিয়াল কন্ডিশন আছে, অ্যামপ্লিটিউড থাকবে, আফটার সাম টাইম সেই ভ্যালুটা কমবে, অ্যামপ্লিটিউডের ভ্যালু, আর এরকম অসিলেশন হতে 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 একটা সময় বন্ধ হয়ে যাবে। এটা ঘড়ির পেন্ডুলাম যেটা হয়ে থাকে, এক্স্যাক্টলি সেটা, সেটা আন্ডার ড্যাম্পড ক্যাটাগরিতে যাবে। আচ্ছা, এখান থেকে তিনটে অ্যাটেনুয়েশন কোএফিসিয়েন্ট বলে এগুলোকে, কি তিনটে হয়, একটা হচ্ছে লগারিদম ডিক্রিমেন্ট, একটা রিল্যাক্সেশন টাইম এন্ড কিউ ফ্যাক্টর। ভেরি ভেরি ইম্পর্টেন্ট করতে হবে। লগারিদম ডিক্রিমেন্ট এটাকে ল্যাম্বডা দিয়ে ডিফাইন করা হয়, কোশ্চেন এখান থেকে দেয়, এখান থেকে মানে একদম উঠিয়ে কোশ্চেন জিজ্ঞেস করে হোয়াট ইজ লগারিদম ডিক্রিমেন্ট, হোয়াট ইজ রিল্যাক্সেশন টাইম এন্ড হোয়াট ইজ কিউ ফ্যাক্টর। এন্ড এখান থেকে নিউমেরিক্যালও দিতে পারি। রিল্যাক্সেশন টাইম যেটাকে টাউ দিয়ে ডিফাইন করা হয়, হ্যাঁ, ডিপেন্ড করে যে এনার্জি, এনার্জির অ্যাটেনুয়েশন দেখছি না অ্যামপ্লিটিউডের অ্যাটেনুয়েশন দেখছি, তার উপর ডিপেন্ড করে টাওয়ার ভ্যালুটা। যদি এনার্জি দেখি 1/2 হয়, আর যদি আমি অ্যামপ্লিটিউডের দেখি তাহলে কি হবে 1/b হয়। ঠিক আছে, এইভাবে লগারিদম ডিক্রিমেন্ট করতে হবে। ল্যাম্বডা কি হয়, bt/2 হয় না, ল্যাম্বডা ইকুয়াল টু bt/2 ব্যবহার করি। ব্যাস, এইবার এই তিনটে জিনিস আমাদের পড়তে হবে। আর পোস্ট এসএইচএম ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এটা আমার, আচ্ছা ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফর দ্য ড্যাম্প অসিলেশন, জাস্ট এদের ডেরিভেশন লাগবে না, ওভার ড্যাম্প, ক্রিটিক্যালি ড্যাম্প, বাট আন্ডার ড্যাম্পের জন্য যে ডেরিভেশনটা হয় মানে ইকুয়েশনটা, x ইকুয়ালস টু যেটা আসে না, আন্ডার ড্যাম্পের জন্য কি আসে, x ইকুয়ালস টু এরকম আসে, a
টু দি পাওয়ার মাইনাস বিটি সাইন ওমেগা ড্যাশ টি প্লাস ফাই, এরকম টাইপের একটা ইকুয়েশন আছে। এই ফার্স্টের যে পার্টটা এটা ডিফাইন করে অ্যামপ্লিটিউডটা, আর এটা ফেজকে ডিফাইন করে। হুম, এই হলো ব্যাপার। এখান থেকে তারপরে আমি যেটা পোস্ট এসেছে, when there is a ড্যাম্পিং, যখন ড্যাম্পিং প্রেজেন্ট আছে, ড্যাম্পড অসিলেশন যখন প্রেজেন্ট আছে, তখন ধীরে ধীরে কি হবে যে অ্যামপ্লিটিউডটা ডাইং, এবার বাইক থেকে যদি কোনো ফ্যাক্টর এটাকে হেল্প করে তাহলে কি সেই মোশনটা মানে সেই অসিলেশনটা কন্টিনিউ হবে। এইরকম টাইপের এই যে হেল্পিং, এই হেল্পিং যে ফ্যাক্টরটা যদি এফেক্টিভ হয় তাহলে পোস্ট এসিএম হয়। তো ডিফারেনশিয়াল ইকুয়েশন এখানে পোস্ট অসিলেশন পোস্ট এসিএম এর বার করতে হবে, জানতে হবে যে অ্যামপ্লিটিউডের যে এক্সপ্রেশনটা আছে। আচ্ছা, অ্যামপ্লিটিউড রেজোন্যান্স এখান থেকে পড়তে হবে, এনার্জি রেজোন্যান্স এখান থেকে পড়তে হবে, কোশ্চেন দেয়। আর গ্রাফ, এদের গ্রাফও ইম্পর্টেন্ট, এনার্জি রেজোন্যান্স বা অ্যামপ্লিটিউড রেজোন্যান্স। আচ্ছা, এখান থেকে ইলেকট্রিক্যাল অ্যানালজিটা পড়ে যাব, মানে এলসিআর সার্কিটের যদি থাকে এলসিআর সার্কিট, তখন মানে পোস্ট অসিলেশনের সঙ্গে কি সিমিলারিটি বা হচ্ছে যে এক্সপ্রেশনটা আছে, এবং নিউমেরিক্যাল দিয়ে 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 থাকতে পারে যে এল আর সি এর ভ্যালু প্রোভাইড করে দেওয়া আছে, তাহলে ওমেগার ন্যাচারাল ফ্রিকোয়েন্সির ভ্যালু বার করো। এলসিআর এর ভ্যালু দেওয়া আছে, ন্যাচারাল ফ্রিকোয়েন্সির ভ্যালু বার করো। এরকম কন্ডিশন দেওয়া থাকতে পারে, এরকম টাইপের নিউমেরিক্যাল দেওয়া থাকতে পারে, একটু দেখে দেওয়া। ওকে, নিউমেরিক্যালস তো আমরা বললাম। আচ্ছা, এরপরে লাইটে চলে আসবো, অপটিক্স যে পার্টটা আছে। ডিফ্রাকশন থেকে কি করবো? ডিফ্রাকশনের জাস্ট ডেফিনেশনটা না দেয় না খুব একটা, বাট একটু আইডিয়া থাকলে ভালো হয়। আর এখান থেকে কি পড়বো? আর এখান থেকে পড়বো ডিফ্রাকশন। আচ্ছা, ইন্টারফারেন্স কিন্তু আদৌ পড়ার দরকার নেই, ইন্টারফারেন্স তোমাদের সিলেবাস নেই, বেকার কষ্ট করে লাভ নেই। ওকে, ইন্টারফারেন্স আমি পড়বো না, শুধু পড়বো কি ইন্টারফারেন্স থেকে। ইন্টারফারেন্স থেকে আমাদের শুধু যেটা পড়তে হবে সেটা হচ্ছে ডিফারেন্স বিটুইন ইন্টারফারেন্স এন্ড ডিফ্রাকশন। ইন্টারফারেন্স ডিটেলসে পড়ার কোনো রকম দরকার নেই, শুধু ডিফারেন্সটা পড়বো, ইন্টারফারেন্স আর ডিফ্রাকশন। তিনটে দেখে যে গেলেই যাবে না, ব্যাস শেষ কমপ্লিট। এবার হচ্ছে ডিফ্রাকশনে মেনলি যেটা করতে হবে, ফ্রেনেল ডিফ্রাকশন আর ফ্রাউনহোফার ডিফ্রাকশনের মধ্যে ডিফারেন্স রিপিটেডলি কোশ্চেনটা দেয়। সো আমরা দেখে যাব, দুটো তিনটে তো মিনিমাম দেখে যাব, তিনটে থেকে চারটে। হুম, 3 to 4 আমাদের ডিফারেন্স দেখতে হবে। ওকে, ফ্রাউনহোফার ডিফ্রাকশন ডিউ টু সিঙ্গেল স্লিট মাস্ট, এটা তো মাস্ট করতে হবে, মাস্ট টু টপিকস বারবার দেয়। হ্যাঁ, এখান থেকে ইন্টেন্সিটির যে এক্সপ্রেশনটা, শুধু ইন্টেন্সিটি এক্সপ্রেশন, ঠিক আছে, ডেরিভেশন ইজ নট রিকোয়ার্ড, একদম ক্লিয়ারলি বলে রাখছি, ডেরিভেশন দরকার নেই, শুধু এক্সপ্রেশনটা লাগবে, ওটাই লাগবে, ইন্টেন্সিটির যে এক্সপ্রেশনটা। ঠিক আছে, ওটাই আমরা পড়ে যাবো যে আর এখান থেকে কি আছে। আচ্ছা, এখান থেকে ইন্টেন্সিটি ডিস্ট্রিবিউশন যে ব্যাপারটা, মানে সেন্ট্রাল ম্যাক্সিমা বা হচ্ছে ফার্স্ট ম্যাক্সিমা, হ্যাঁ, বা সেকেন্ড ম্যাক্সিমাম, সেই তখন ইন্টেন্সিটি গুলো কি হয়, বা হচ্ছে যে ডিফ্রাকশন মিনিমাম তার কি কন্ডিশন, সেগুলো আমাদের পড়ে যেতে হবে। ওকে, ব্যাস। আর এখান থেকে ডাবল স্লিটটা, সিঙ্গেল স্লিটটাই আপাতত পড়ে গেলে মেনলি এখান থেকেই কোশ্চেন দেয়। আর ডাবল স্লিটের জন্য যদি হয় শুধু এক্সপ্রেশনটা জানবো, এন্ড জাস্ট যা এক্সপ্রেশন মানে এখানে ডাবল স্লিট যখন থাকবে ইন্টারফারেন্স ডিফ্রাকশন দুটোই দেখা যায়। তো তার হচ্ছে ইন্টারফারেন্সের কন্ডিশন, ডিফ্রাকশনের কন্ডিশন, এন্ড যখন ইন্টারফারেন্সের ম্যাক্সিমা আর ডিফ্রাকশন মিনিমা ওভারল্যাপ করে তখন যে ব্যাপারটা হয় সেটাও আমাদের জানতে হবে, মানে মিসিং অর্ডার যেটা হয়। হুম, সেই মিসিং অর্ডার জিনিসটা কিন্তু এক্সামে দেয়, তো সেটা আমাদের করতে হবে। এই যে যেটা কন্ডিশন পদ, ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন পদে ইন্টেন্সিটি, শুধু ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন তো দেখবো, কন্ডিশন পদে ম্যাক্সিমা এন্ড মিনিমা। আমি এক্সপ্রেশনটা বলবো কিনা সেটা কনফিউজ আছি, কারণ ওটা জাস্ট কে কিভাবে মনে রেখেছে, সেই জন্য যাতে কনফিউজ না হয় এই জন্য বলছি না। হুম,
বলবো যদি রিকোয়েস্ট থাকে পরে টিচার মানে দু এক দিনের মধ্যে পরেই বলে দেবো, অসুবিধা নেই যদি তোমাদের রিকোয়ারমেন্ট থাকে তো। আচ্ছা, ডিফ্রাকশন গ্রেটিং আমরা পড়ে যাবো যে গ্রেটিং কি হয়। গ্রেটিং মানে যে লাইন থাকে, একটা ট্রান্সপারেন্ট একটা স্ল্যাব থাকবে, গ্লাস স্ল্যাব, তার উপর যদি ডায়মন্ড পেন দিয়ে যদি থাউজেন্ডস অফ লাইন বানানো যায় একটা ছোট্ট স্যাম্পলের উপর, তখন সেটাকে ডিফ্রাকশন গ্রেটিং বলা হয়। হুম, ধরো একটা 3 সেন্টিমিটারের একটা স্ল্যাব আছে, তাতে 2000 লাইন ড্র করা হয়, 10,000 লাইন ড্র করা হয়েছে, এরকম টাইপের ব্যাপার। বুঝতেই পারছো কতটা সূক্ষ্মভাবে ব্যাপারটা করা হয়, এই জন্য প্রচুর দাম হয় এগুলোর। ডিফ্রাকশন গ্রেটিং গেল, এখান থেকে রিজলভিং পাওয়ার এন্ড গ্রেটিং পড়ে যাব, এখান থেকে কিন্তু নিউমেরিক্যালস দেয়, মাস্ট করে যাবো, এই জন্য ডিফ্রাকশন গ্রেটিং থেকে আর রিজলভিং পাওয়ার অফ দ্য গ্রেটিং, এখান থেকে নিউমেরিক্যালস দেখেই যাবো। ল্যামডা বাই ডি, যে এক্সপ্রেশনটা আমার পপুলার এক্সপ্রেশন আছে না, ল্যামডা বাই ডি ল্যামডা ইকুয়ালস টু ইনটু n। অ্যাপ্লিকেশন অফ ডিফ্রাকশন গ্রেটিং দেখবো। এরপরে যেটা আছে পোলারাইজেশন, যেটা অবশ্যই করবো, মানে বাদ দেওয়ার কোনো প্রশ্নই নেই, এই যে থিওরিটিক্যাল পার্ট। ম্যাথমেটিক্যাল পার্ট হলে আলাদা ব্যাপার ছিল, না একটু কষ্ট হয় ম্যাথমেটিক্যাল পার্টে, তো এই জন্য আমরা থিওরিটা মিস করবো না, যেটা হচ্ছে ডাবল রিফ্রাকশন, যেটাকে বাই ফ্রিঞ্জেস বলা হয়, আর ইরে ওরে কাকে বলে, মানে এক্সট্রা অর্ডিনারি রে অ্যান্ড অর্ডিনারি রে অ্যান্ড অপটিক অ্যাক্সিস, and distinguish polarized light আর আনপোলারাইজড লাইট কে কিভাবে ডিস্টিংগুইশ করা যায়, আসে কোশ্চেন। তার আগে জানতে হবে যে প্লেন পোলারাইজড লাইট কাকে বলে, সার্কুলারলি পোলারাইজড লাইট কাকে বলে, এলিপ্টিক্যাল পোলারাইজড লাইটের কনসেপ্ট এটা জানতে হবে। আচ্ছা, পজিটিভ অ্যান্ড নেগেটিভ ক্রিস্টাল অ্যান্ড দেয়ার এক্সাম্পলস মাস্ট করবো। ক্রুস্টাল ল বাদ দেওয়ার কোনো প্রশ্নই নেই, আর এখান থেকে নিউমেরিক্যালস ও মাস্ট আমরা দেখে যাবো। এগুলো হচ্ছে স্কোরিং জায়গা, মানে কোশ্চেন এলে ছাড়ার কোনো ব্যাপার নেই। আচ্ছা, ম্যালাস ল কাকে বলে, তার এক্সপ্রেশন, নিউমেরিক্যালস দেখবো। আচ্ছা, তারপরে আছে লেজার, পপুলার টপিক। লেজার থেকে আমরা যেটা দেখে যাবো, স্টিমুলেটেড এমিশনের কনসেপ্ট, পপুলেশন ইনভার্সন কাকে বলে, আর কি প্রসেসে হয়, পপুলেশন ইনভার্সন কাকে বলে, বা ভেরিয়াস মেথড অফ পপুলেশন পাম্পিং, যে অপটিক্যাল পাম্পিং, থার্মাল পাম্পিং, এগুলো টুকটাক দেখে যাবো। থ্রেশহোল্ড কন্ডিশন ফর দ্য সাস্টেনিং লেজার অ্যাকশন। হ্যাঁ, আর অ্যাক্টিভ, এখানে একটা জিনিস করতে হতো, যে বেসিক কম্পোনেন্টস অফ লেজার, কম্পোনেন্টস অফ লেজার, এই তিনটে আছে, তাই না? একটা হচ্ছে এক্সাইটিং মিডিয়াম, এক্সাইটেশন এনার্জি, বেসিক্যালি এনার্জি। নাম্বার টু, অ্যাক্টিভ মিডিয়াম, যেই মিডিয়ামের মধ্যে লেজিং অ্যাকশনটা পাবো, অ্যাক্টিভ মিডিয়াম তাকে বলবো। নাম্বার থ্রি কি আছে, অপটিক্যাল রেজোনেটর, মানে যে ওই যে মিররের যে সেটিংটা থাকে, অপটিক্যাল রেজোনেটর, যার মধ্যে রিফ্লেকশন হবে, একটা মিরর থেকে রিফ্লেকশন হয় না, রিফ্লেকশন হয় আর একটা থেকে পার্শিয়াল, আর একটা পার্শিয়ালি রিফ্লেকশন হয়, অপটিক্যাল রেজোনেটর। এই তিনটে কম্পোনেন্টস হয়। আচ্ছা, ডিফারেন্ট টাইপস অফ লেজার, মানে বেসিক্যালি রুবি লেজার, হিলিয়াম লেজার, হিলিয়াম নিয়ন লেজার, তাদের ওয়ার্কিং প্রিন্সিপাল কেমন হয়, হ্যাঁ, ডায়াগ্রামটা, যে ডায়াগ্রামটা আছে সেটা আমাদের যদি করে যাই তো খুবই ভালো হয়। অ্যাপ্লিকেশন অফ লেজার মাস্ট করবো, যেটা করবো অ্যাপ্লিকেশন অফ লেজার। নাম্বার টু হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ লেজার, এটা কি আগে মেনশন করা আছে? ক্যারেক্টারিস্টিক্স অফ লেজারও, মানে মনোক্রোমাটিসিটি, যেটা বলতে হবে, হাইলি ডাইরেকশনাল হয়, হ্যাঁ, এগুলো আমাদের ক্যারেক্টারিস্টিক্স। বা হাইলি কোহেরেন্ট হয়, এগুলো আমাদের মেনশন করতে হবে, আর এক লাইন করে লিখতে হবে প্রত্যেকটা।
আর অ্যাপ্লিকেশনও আমরা মিস করবো না। অ্যাপ্লিকেশন কি কি কাজে আমরা ইউজ করতে পারি, যাতে মেডিকেল পারপাস কি আছে, বা কমিউনিকেশন পারপাস কি আছে, বা ইন্ডাস্ট্রিয়াল পারপাস কি আছে, এগুলো আমাদের মিস করা যাবে না। তবে নেক্সট যেটা ডাইইলেকট্রিক্স, এটাও হচ্ছে থিওরিটিক্যাল পার্ট, এটাকেও মিস করলে বোকামি হবে। তো try to attend questions from these parts, these portions. ডাইইলেকট্রিক্স থেকে ডাইইলেকট্রিক কাজের বলবো, হ্যাঁ, এক্সাম্পল বা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট একটু বলি। হুম, যেটা রিলেটিভ পারমিটিভিটি যেটা আছে ক্লাস 12 এ পড়েছো আমাকে অল দা। আচ্ছা, এখান থেকে সব টপিক গুলো কভার করবো। পোলার এন্ড নন পোলার ডাইইলেকট্রিক্স উইথ এক্সাম্পলস এন্ড রিলেশন বিটুইন ডাইইলেকট্রিক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ডোন্ট স্কিপ ইট। এই যে রিলেশনটা দেখছো না, মাস্ট করে যাও। রিলেশন বিটুইন ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট এন্ড ইলেকট্রিক্যাল সাসেপ্টিবিলিটি, এটা মিস করার কোনো প্রশ্ন নেই। আর এটাও যেটা তোমার আছে না, যে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি বা ম্যাগনেটাইজেশন, সেখান থেকে অ্যাকচুয়ালি আমরা রিলেশন গুলো বার করতে পারি। সেটা আমরা যদিও পরে বলছি, অবশ্যই এইটা আমাদের মনে রাখতে হবে, রিলেশন গুলো আমাদের মনে রাখতে হবে। পোলারাইজেবিলিটি, এর ইউনিট অফ atomic polarizability Clausius Mosotty equation should be part and why, and the equation. Just remember the equation. এই ইকুয়েশনটা আমাদের মনে রাখতেই হবে, শুধু ইকুয়েশন এটা মনে রাখবো। এখান থেকে নিউমেরিক্যাল এলে আমরা ইজিলি অ্যাটেন্ড করতে পারবো। হ্যাঁ, অ্যাপ্লিকেশন অফ ডাইইলেকট্রিক ম্যাটেরিয়ালস, তারপরে যেটা আছে অ্যাপ্লিকেশন গুলো দেখে যাবো। আর এই টাইপের নিউমেরিক্যাল যেটা এখানে মেনশন করে দেওয়া আছে কোশ্চেন, কিন্তু রিপিটেডলি এক্সামে এসেছে, তো এটা মিস করা যাবে না। এই টাইপের নিউমেরিক্যাল আমাদের মাস্ট করতে হবে। নেক্সট যেটা আছে ইলেকট্রোম্যাগনেটিজম থেকে ম্যাক্সওয়েলের চারটি ইকুয়েশন, হ্যাঁ, যে চারটি ইকুয়েশন আছে সেটা, এন্ড তাদের আহ, যে কি বলে ফিজিক্যাল সিগনিফিকেন্স, সেগুলো আমাদের জানতে হবে, জানলে খুব ভালো হয়। এখান থেকে ডিসপ্লেসমেন্ট কারেন্ট, এটাও মিস করার কোনো কারণ নেই। ডিসপ্লেসমেন্ট কারেন্ট কি জন্য মানে আসে, কি জন্য ডিসপ্লেসমেন্ট কারেন্ট আমরা, মানে কন্ডাকশন কারেন্ট আর ডিসপ্লেসমেন্ট কারেন্টের মধ্যে বেসিক্যালি ডিফারেন্স, যে টাইম ভ্যারিং ইলেকট্রিক ফিল্ড থেকে যে আসে যে ব্যাপারটা, এগুলো সব প্রশ্ন দিতে পারে। তো মধ্যে জানতে হবে ব্যাপারটা। ফোর ইকুয়েশন অফ ম্যাক্সওয়েল, জাস্ট বললাম। আর এই টাইপের ইকুয়েশন গুলো, যে এই টাইপের ইকুয়েশন আর এখান থেকে নিউমেরিক্যাল, এই জিনিসগুলো বার করতে বলতে পারে। আর ওয়েভলেন্থ, ওমেগা, ভেলোসিটি, ফ্রিকোয়েন্সি, এগুলো। ম্যাগনেটাইজেশন, তারপর থেকে ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি, ম্যাগনেটিক পারমিয়াবিলিটি, হ্যাঁ, ম্যাগনেটিক পারমিয়াবিলিটি তো বললাম। আচ্ছা, এক সেকেন্ড। আচ্ছা, রিলেটিভ পারমিয়াবিলিটি মানে মিউ আর যেটা সাসেপ্টিবিলিটি, এগুলো is a relation, between above quantities, মানে এই কোয়ান্টিটিস গুলোর মধ্যে যে রিলেশন, হ্যাঁ, এই বিশেষ করে ম্যাগনেটাইজেশন এম যেটাকে দিয়ে আমাকে ডিফাইন করে। আর ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি, যেটা মানে এক্সটার্নাল ফ্যাক্টর, একটা ওই যে সলিনয়েডের যে ব্যাপারটা থাকে, একটা সলিনয়েড থাকে, তার মধ্যে দিয়ে কারেন্ট পাস করে, তো ইনসাইডে একটা ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি থাকে, আর ইনসাইডে যদি কোনো ম্যাগনেটিক ম্যাটেরিয়াল পুট করা হয়, তখন কি সেটাও ম্যাগনেটাইজ হবে, দিয়ে নেট যে ম্যাগনেটিক ফিল্ড আমরা পাবো সেখান থেকে এক্সপ্রেশনটা বার করতে পারি আমরা। তো এটা আমরা জানতে হবে। আচ্ছা, রিলেশন, সরি,
এই যে ব্যাপারগুলো আছে যে রিলেশন বিটুইন যেগুলো বললাম প্রুফ নিউমেরিক্যালস আচ্ছা বোর ম্যাগনেটন অ্যান্ড জাইরো ম্যাগনেটিক রেশিও টুকটাক মাঝে মধ্যে কোশ্চেন জিজ্ঞেস করে তাহলে আমাদের জেনে যাওয়া ভালো আর যেটা মাস্ট আমরা বলবো ডায়াম্যাগনেটিক প্যারাম্যাগনেটিক অ্যান্ড ফেরোম্যাগনেটিক এদের মধ্যে ডিফারেন্স ডায়া প্যারা ফেরো 9-10টা ডিফারেন্স হয় চার পাঁচটা পাঁচটা তো আমাদের মনে রাখতেই হবে আচ্ছা এখান থেকে আর ডিফারেন্ট এই যে ম্যাটেরিয়ালস তাদের এক্সাম্পলস অ্যান্ড এখান থেকে ডোমেন থিওরিটা আছে ডোমেন থিওরি অফ ফেরোম্যাগনেটিজম ফেরোম্যাগনেটিজমের থেকে ডোমেন থিওরি কি 2 নম্বর লিখতে দিল হিস্টেরিসিস মাস্ট করবো এখান থেকে হিস্টেরিসিস কার বা এখান থেকে রিটেনটিভিটি কোএসটিভিটি কাকে বলে অ্যান্ড অবশ্যই সফট